পরপর 5টা সেম সাইড গোল। খেলা শুরুর আগেই 5খানা সেম সাইড গোল, মানে নিজের গোলে নিজে বল ঢুকিয়ে দেওয়া। এই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের বিভিন্ন কথাবার্তাকে যদি একত্রিত করা হয় এবং খোলা চোখে আইন আদালতের দিকে যদি নজর দেওয়া হয়, তাহলে কি দেখতে পাওয়া যাবে? অসংখ্য দুর্নীতি এবং অসংখ্য দুর্নীতির যে অভিযোগগুলো, সেগুলো আদালত পর্যন্ত গেছে, সেগুলোর প্রামাণ্য নথি আছে, কাজেই সেগুলো নিয়ে কথা বলা যেতেই পারে। এবং এই ধরে নিন আরজিকর কাণ্ড, এবং আরজিকর কাণ্ডের সঙ্গে যদি তার পরবর্তী মানে তার আগের অংশটা ধরেন, সেই আগের অংশে অসংখ্য রেশন দুর্নীতি, গরু পাচার দুর্নীতি, কয়লা দুর্নীতি, এবং মানে খুব রিসেন্ট যদি আলোড়ন সৃষ্টি করা একটা অংশ, যেটা আমরা মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে সমাজের মেরুদণ্ডটাকে ক্ষতিগ্রস্ত করে দেয়, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি। প্রজন্মের পর প্রজন্ম বাচ্চাদের পড়াশুনো নিয়ে যেখানে ছেলেখেলা করা হয়েছে এবং সেটা প্রমাণিত আদালতে, কিন্তু সেগুলোকে যদি সরিয়ে রেখে দেওয়া হয়, এগুলোকে একদম সরিয়ে রেখে দেওয়া হচ্ছে, কারণ এগুলো তদন্ত বলুন, বিভিন্ন তদন্তকারী এজেন্সি বলুন, কারোর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হওয়া, আদালতের তাতে অংশগ্রহণ করা বা আদালতে সেই তদন্ত গ্রহণ, আদালতের মনিটরে সেই তদন্ত চলা, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। কিন্তু যদি বলা হয় কোনো একটি রাজনৈতিক দল নিজে থেকেই, এগুলো তো মানে সহজ করে যদি আপনাদের বলি যে একটি দলে, দুটো দলে যদি ফুটবল খেলা হচ্ছে, তাহলে একটা দল আক্রমণ করছে আর একটা দল সেভ করছে, বা আর একটা দল আক্রমণ করছে আর একটা দল সেই গোল সেভ করবার চেষ্টা করছে, এরকম। কিন্তু নিজের গোলে নিজে যদি বল ঢুকিয়ে দেওয়া হয়, তাহলেই তো সেটাকে সেম সাইড বলবে। এরকম 5খানা সেম সাইড গোল আপনাদের সামনে আজকে তুলে ধরছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। খেয়াল করুন কোনগুলোকে সেম সাইড বলছি। যে গোলগুলোর জন্য বিরোধী দলকে নতুন করে কোনো অভিযোগ করতে হয়, যে আন্দোলনগুলো তৃণমূল কংগ্রেস নিজেরা তৈরি করেছে এবং সেইগুলো তাদের ফেভারে বোধহয় আসেনি, বা যে ঘটনাগুলো তৃণমূল কংগ্রেস বা তার নেত্রী তারা নিজেরা তৈরি করেছেন, কিন্তু সেই নিজেরা তৈরি করা সেই আন্দোলন বলুন, কোনো একটি ঘটনা বলুন, সেগুলিতে তারা নিজেরাই জড়িয়ে পড়েছেন বা সেগুলো তাদের ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট দিয়েছে। ঘটনা এক। যদি অন্য বলছি, কেলেঙ্কারি, বিভিন্ন ধরনের অভিযোগ, তদন্ত, এগুলোকে সব ছেড়ে দিয়ে বলছি, একদম রিসেন্ট টাইমে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ছি ছি এরকম মানে একটা উৎকট স্লোগান নিয়ে সেখানে সমাজের প্রচুর বুদ্ধিজীবীদের, যাদের আমি অন্তত এই মুহূর্তে আর বুদ্ধিজীবী বলতে পারি না, বুদ্ধিজীবীরা সমাজকে গঠন করেন, আলোর দিশা দেখান এবং সমাজের খারাপ জিনিসগুলোকে তারা ওই কি বলে, অন্ধকারের মধ্যে আলো দেখিয়ে দেন যে এটা খারাপ। কিন্তু দুঃখের বিষয়, বহু বড় বড় অনাচার, বহু বড় বড় দুর্নীতি যখন ঘটে যায়, তখন সকল সেই সমস্ত বুদ্ধিজীবীদের মুখ নিঃশব্দ থাকে, বাক্যহীন থাকে, এবং লেখক কবিদের কলম বন্ধ থাকে। যাই হোক, সেটা এখনকার প্রসঙ্গ না। এখনকার প্রসঙ্গ হচ্ছে এই যে সিএএ আন্দোলন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, তাতে লোকসভাতে এই তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা ছিল সেটা জনগণের সামনে পরিষ্কার হয়েছে ভোটাভুটির সময়, লোকসভা রাজ্যসভা দুটোতেই। এবং তৎপরবর্তীতে সিএএ করতে দেব না, সিএএ আমাদের এখানে লাগু হতে দেব না, দেব না, এটা সবাই জেনেছে। এবং সিএএ এর সঙ্গে এনআরসি কে মিশিয়ে দিয়ে যে আন্দোলন, যেটি এক এক জায়গায় তাণ্ডবের চেহারা নিয়েছে,
হ্যাঁ, এবং সেখানে মানে বলতে দোষ নেই, এটা কাউকে উদ্দেশ্য করে মানে তাদেরকে আঘাত করবার জন্য বলছি না, সংখ্যালঘুদের তার মধ্যে বেশি অংশে জড়িয়ে পড়া। এবং পরবর্তীতে কি হলো, যেখানে এই ব্যাপারটা সংখ্যালঘুদের বিষয়ই ছিল না, সিএএ বিষয়টাতে সংখ্যালঘুদের নাগরিকত্ব দানের কোনো বিষয়টাই ছিল না, বরং হিন্দু এবং তার সাথে অন্যান্য হিন্দু, বৌদ্ধ, পার্সি এই ধরনের যারা আছেন, অন্য দেশে যারা সংখ্যালঘু, তাদের এই দেশে নাগরিকত্ব দেওয়ার বিষয় ছিল। তাহলে তৃণমূল কংগ্রেস কি করতে পারত, এই যে জায়গাটাকে, এটাকে তারা আরো গভীরভাবে ভাবতে পারতো, আন্দোলনটা যাওয়ার আগে আর একটু চিন্তা করতে পারতো, তাদের বিষয়, তারা যা করেছেন। কিন্তু সেই সিএএ এই রাজ্যে লাগু হয়ে গেছে, এবং যার সুফল যারা হিন্দু উদ্বাস্তু তারা পেতে চলেছেন। নেগেটিভ ইম্প্যাক্ট, এই যারা এবার সিটিজেনশিপ কার্ড পাবেন, তারা অবশ্যই, যারা সেইটা প্রচেষ্টা করেছেন, বিজেপি গভর্নমেন্ট, নরেন্দ্র মোদী সরকার, অবশ্যই তাদের গুণগান গাইবেন, যদি এইভাবে থিওরিটিক্যালি ভাবা হয়। সেম সাইড গোল নাম্বার 2, এবং সেটা আমরা মনে করি সেটা একটা বড় সেম সাইড। সেটা কি, সেটা হচ্ছে ওয়াকআপের আন্দোলন, বা আরো বলা ভালো ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা সেটা নিয়ে একটা চরম আন্দোলন, যে এটাকে লাগু হতে দেব না নিয়ে সেই আবার একবার চরম তাণ্ডব আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। সেগুলো নিয়ে বিভিন্ন আন্দোলন, মানে মামলা মোকদ্দমা, তদন্ত পেন্ডিং আছে, থাক। কিন্তু আমি এখানে অন্য প্রসঙ্গ বলছি, সেম সাইড গোল কেন, এই ওয়াকআপকে লাগু হতে দেব না। তাহলে কি হলো, সংখ্যালঘু সমাজ ভাবলো যে ইয়েস, ঠিক আছে, খুব ভালো, চলো। কিন্তু এই ডিসেম্বর মাসের প্রথম দিকে হঠাৎ করে দেখা গেল, কি নভেম্বরের শেষের দিকটাতে, ডিসেম্বরের শুরুতে হঠাৎ দেখা গেল যে যখন ওয়াকআপ রেজিস্ট্রেশনের আর মাত্র 5-7 দিন কি 12 দিন মতো, সম্ভবত, আমার একটু হিসাবে ভুল হচ্ছে হয়তো, খুব সামান্য সময়, 2 সপ্তাহ মতো সময় বাকি আছে, যে পোর্টালটা কেন্দ্রীয় সরকারের, যেখানে ওই সম্পত্তিগুলোকে মানে একটি নির্দিষ্ট নাম্বারের ভিত্তিতে বা তাদের ডকুমেন্টের ভিত্তিতে নথিভুক্ত করবার কথা, সেই পোর্টালটা রাজ্য সরকার ওপেন করে দিল। কিন্তু তখন কি হলো, তখন আর সময় নেই। আমি নিজে চোখে দেখেছি প্রচুর সংখ্যালঘু আমার বন্ধু, তারা এবং তাদের বিভিন্ন মহল্লায় শোরগোল পড়ে গেল যে কি সর্বনাশ, এবার কি হবে, এটা কি হলো। এবং বিভিন্ন জায়গায় না তাদের মানে ডকুমেন্ট আছে, না তাদের কোথায় কি আছে, তারা তো নিশ্চিন্তে ভেবেছিলেন যে এখানে এই রাজ্যে সমস্ত ব্যাপারই নেই কোনো। কিন্তু তারা জানলেন যে এখানে ওয়াকআপটা চালু হয়ে গেল, ইম্প্যাক্ট কি হবে। আপনি যদি হতেন, আপনার ইম্প্যাক্ট কি হতো, নেগেটিভ হতো। যারা আটকে ছিল তারাই আবার বাধ্য হলো সেটাকে চালু করে দিতে, ইম্প্যাক্টটা কি হবে, নেগেটিভ হবে। কাজেই সংখ্যালঘুদের মধ্যে এর ইম্প্যাক্ট খারাপ হলো। তার একই সঙ্গে ওই যেটা আছে সংখ্যালঘুদের যে যাকে বলে কবরস্থান, সেটাকে 1 নম্বর খতিয়ান বা যাকে বলে ভেস্ট সম্পত্তি, ওই একই সময়কালের মধ্যে সেটা হওয়াতে এইটা সংখ্যালঘু মননে বড় আঘাত দিল। অনেকের অনেক কিছু বঞ্চনা থাকে, কিন্তু কি জানেন তো, ধর্মের একটা জায়গায় যদি কোনো জায়গায় আঘাত পড়ে, এখনো আমাদের দেশে, সেখানে কিন্তু মানুষ অনেক দ্রুত, অনেক বেশি নিজের মনকে, মানে নিজের মনের মধ্যে সেই আলোড়নটা এখনো হয়। গেল সেম সাইড নাম্বার 2, যারা নিজেরা আন্দোলন তৈরি করেছে, বাধা দেওয়ার চেষ্টা করেছে, এবং সেটা পরে মেনে নিয়েছে বা সেটা চালু হয়ে গেছে, তার ফল নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে। এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে
সেম সাইড নাম্বার 3, সেটা কি? সেটা হচ্ছে এসআইআর, যেটা এই মুহূর্তে সারা রাজ্য রাজনীতি তোলপাড়। এসআইআর এ কি ভূমিকা হলো? এসআইআর এ রাজ্যে কিছুতেই করতে দেবো না। কেউ বললেন আমার মৃতদেহের উপর দিয়ে এসআইআর করতে হবে, কেউ মানে বড় বড় রাজনৈতিক ভাষণ, হুমকি পর্যন্ত, কিছুতেই এখানে এসআইআর করতে দেবো না। এবং এসআইআর কে নিয়ে নানান ধরনের কথা, যে এর মাধ্যমে সবার নাম কাটা হয়ে যাবে, ন্যায্যরা ইত্যাদি ইত্যাদি থেকে বঞ্চিত হবে, এরকম নানান প্রচার, নানান সভা ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে কি হলো? এসআইআর শুরু হলো এবং সেই এসআইআর এ এই মুখ্যমন্ত্রী নিজেও তিনি এনুমারেশন ফর্মটা জমা দিলেন এবং তার দলের বহু মানে সবার জন্য যখন, সাধারণ জনগণের জন্য যখন সব নিয়ম, সেটা সবার ক্ষেত্রে সমান নিয়ম, এবং সেটা চালু হয়ে গেল, ড্যাং ড্যাং করে চালু হয়ে গেল। এবার চালু যখন হয়ে গেল তখন এবার মুখ রক্ষার চেষ্টা, এবং চালু যখন হয়ে গেল তখন সহায়তা শিবির বা ভোট রক্ষা শিবির। কিন্তু জনগণ বুঝে গেল, না বাপু, তুমি এসআইআর আটকাতে পারলে না। এসআইআরটা হচ্ছে এবং চলছে। এসআইআর এর প্রথম পর্যায়ে গেল এইভাবে, বিএলওদের বিভিন্ন আন্দোলন গেল, কিছুই হলো না। ওসব আন্দোলনগুলো নিষ্ফল হলো। কঠোর অবস্থানে অবস্থান করলো সুপ্রিম কোর্ট, এবং কঠোর অবস্থানে অবস্থান করলেন রাজ্য এবং কেন্দ্রের মুখ্য নির্বাচন কমিশন, প্রধান কেন্দ্রীয় নির্বাচন কমিশন দপ্তর। তার সাথে কি হলো? এরপরে এসআইআর এর পরবর্তী পর্যায়গুলো শুরু হলো। প্রথম পর্যায়ে প্রায় 58 লক্ষ নাম মৃত, নেই এরকম, বা একদম ডুপ্লিকেট হয়ে গেছে এরকম বাদ গেল। জনগণ বুঝলো যে এসব করে কোনো লাভ হলো না। তারপরে আসলো এই লজিক্যাল ডিসক্রিপেন্সির অংশটা। সেখানেও মুখ রক্ষার চেষ্টা, বিভিন্ন জায়গায় বাধা দানের চেষ্টা, এবং সব শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজের সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করবার শেষ মুখ রক্ষার চেষ্টা, যেটা গতকাল প্রথম দিন তিনি সওয়াল জবাব করেছিলেন, বোঝাই গেছিল সেখানে খুব বেশি কিছু হওয়ার নয়। এবং গতকাল সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিল যে প্রত্যেকটি রাজ্য সরকার জেনে নিন যে এসআইআর চলতেই থাকবে, ওটা কোনো বন্ধ হবে না, এটা পরিষ্কার হয়ে যাক সবার কাছে। হয়তো কোথাও কোনো অসুবিধা হলে তারা কোনো রকম একটু আধটু সংশোধন করে দিতে পারেন। এইটা হচ্ছে পুরো রায়টা, যতটুকু আমি বুঝেছি বা আমরা বুঝেছি, তার একটা পুরো একটা মিনিং বলা যায়, অন্তর্নিহিত অর্থ। কি হলো? ইম্প্যাক্ট নেগেটিভ। এবং সবশেষে মানে কি, আপনি নিজে যাচ্ছেন সমস্তগুলো করতে এবং নিজে ধাক্কা খেয়ে চলে আসছেন। এবং ওই এসআইআর মামলাতে কি হলো? সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ডিজি কে শোকজ করলেন। নিজে মামলা করেছেন মুখ্যমন্ত্রী, নিজে থেকে মামলা করেছেন। উল্টো কি হয়ে গেল? রেজাল্ট গুলো সব তার উল্টো দিকে চলে আসলো। মাইক্রো অবজারভার নিয়োগ করার ব্যাপারে যথারীতির সাথে যা আগে যে মাইক্রো অবজারভার আছে সেগুলো থেকেই গেল। আরে বাবা, ফাইনাল সিদ্ধান্ত ইআরওই নিচ্ছিলেন, এখনো তাই নিচ্ছেন, নেবেন সুপ্রিম কোর্টের নির্দেশে। এবং রাজ্য সরকার একদম শেষ মুহূর্তে, যেটা সুপ্রিম কোর্ট ভৎসনা করলো, যে কিসের জন্য আমরা 4 তারিখে রায় দেওয়া সত্ত্বেও আপনারা কিসের জন্য 7 তারিখে এসে কোর্টের মধ্যে আপনারা তালিকা দিচ্ছেন 8500 জনের। কাজেই সেই যে তালিকা, সেই তালিকা নিয়েও আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরো গুনে গুনে দেখিয়ে দিয়েছেন যে সেখানে যাদের গ্রুপ বি অফিসার বলে দেওয়ার পুরো লিস্টের কথা ছিল, সুপ্রিম কোর্টে জানিয়ে এসেছে রাজ্য সরকার, সে সমস্তর বালাই নেই, অধিকাংশটাই গ্রুপ সি, অথবা এমনকি কোথাও কোথাও পঞ্চায়েত সহায়ক। এমনকি যদি শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে, যদিও আমরা সেটাকে তৎপরবর্তীতে আর সেই তালিকা হাতে নেইনি, কিন্তু প্রেস কনফারেন্সে উনি জানিয়েছেন যে একজন সম্ভবত 434 সিরিয়াল নাম্বারের একজন, যিনি এমনকি রিটায়ার্ড কর্মী মারা গেছেন, তার নাম ওই তালিকায় রয়েছে।
তাহলে এটা সুপ্রিম কোর্টকে রীতিমতো মানে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা, তার সামনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সেটাকে অস্বীকার করা, সেই নির্দেশকে পরে এসে উল্টোটা করা। কিন্তু ইম্প্যাক্টটা কি দাঁড়াচ্ছে? ইম্প্যাক্টটা সেই নেগেটিভ। তাহলে ডিজি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেনি, যেটা সুপ্রিম কোর্ট আগেই বলেছিল আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, এবং সেটা পারেনি বলে নির্বাচন কমিশন দর্তহীন ভাষায় অভিযোগ করেছে, এবং সেখানটাতে কি হয়েছে সুপ্রিম কোর্ট পরিষ্কার শোকস করে বলেছে উত্তর দাও, ইত্যাদি ইত্যাদি। মোট কথা নিজে এগিয়ে গিয়ে নিজের বিপদকে ডেকে আনা অথবা নিষ্ফল যাওয়া। সেম সাইড নাম্বার 3। সেম সাইড নাম্বার 4 কি? আইপ্যাক কাণ্ড। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রী নিজে চলে যাও, এবং সেই দৃশ্য সেই ঘটনাবলী নতুন করে রিপিট করার অর্থ হয় না, সময় নষ্ট, সবাই জানেন। কিন্তু পরবর্তীতে যেটা হলো, সেই আইপ্যাক কাণ্ডে উনি যে অ্যাগ্রেসিভ মুডে পুরো ব্যাপারটাকে করলেন, জনগণের সেন্টিমেন্টটাকে কাছে আনবার জন্য বা তার দলের মনোবল বৃদ্ধি করবার জন্য হোক বা যে কোনো কারণেই হোক না কেন, তাহলে এই কয়লা কেলেঙ্কারি কাণ্ড সকলের মনের মধ্যে কি হয় একটা ভাব আছে, সকলের কাছে পরিচিত যে এরকম একটা কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছে। সেটাতে ইডির ভূমিকা, ইডি বলে দিল যে এরা এবার অভিযুক্ত। কারা? মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করে দিলেন ইডি। এবং তার সাথে তিনি দলের হয়ে গেছিলেন, মুখ্যমন্ত্রী বলছেন ওই প্রতীক জৈনের বাড়ি থেকে ফাইল আনার সময় বা ল্যাপটপ আনার সময় বা ইডি দপ্তর থেকে তার কর্মী বা তার পুলিশের কোনো কর্মী ফাইল এনে তার গাড়িতে রেখে দেওয়া ইত্যাদিগুলোকে ইডি পরিষ্কার বলেছে ডাকাতি করবার চেষ্টা, ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এই ভাষা প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এবং তার সাথে যে সমস্ত পুলিশ কর্মীরা ছিলেন, বড় বড় সমস্ত পদ, ডিজি, ক্যালকাটা পুলিশ কমিশনার, এই সমস্ত পদ, তাদেরও বিরুদ্ধে ইডি অভিযোগ করে দিল। এবং সুপ্রিম কোর্ট, এবং তার সাথে খুব ইম্পর্টেন্ট যে যদি তিনি দলের হয়ে গেছিলেন তাহলে রাজ্যের মুখ্য সচিব সেখানে কি করছিলেন? তিনিও অভিযুক্ত হয়ে গেলেন। মোট কথা অভিযুক্ত তো হলেন। এখন তার পরবর্তীতে কি হলো? সুপ্রিম কোর্ট কিন্তু সেই জায়গায় কঠোর অবস্থান গ্রহণ করলো, এবং যথেষ্ট কঠোর অবস্থান গ্রহণ করলো ইডির আইনজীবীদের অংশটা, এবং খুব অ্যাগ্রেসিভ সওয়াল জবাব সেখানে চলল। পরবর্তীতে আগের দিন হিয়ারিং ছিল, সেখানে এফিডেভিট দিতে দেরি করা করে টাইমটাকে পিছিয়ে দেওয়া। আজকে মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিবাল তিনি কোর্টেই উপস্থিত হলেন না। যেমন তিনি এসআইআর কাণ্ডে যখন মুখ্যমন্ত্রী স্বয়ং সওয়াল করছেন, সেই কপিল সিবালকে পাশে দেখা গেল না। আগের দিন সেখানেও দেখা যায়নি। ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী এসআইআর কাণ্ডের হিয়ারিং এ, দ্বিতীয় হিয়ারিংটাতে তার সশরীরে তো থাকলেনই না, ভার্চুয়ালি থাকলেন না। জনসমাজে কি ইম্প্যাক্ট তৈরি হচ্ছে? নেগেটিভ। এবং সব শেষে যেটা আসছে সেটা হচ্ছে যুব সাথী নিয়ে আজকে শুভেন্দু অধিকারী যেটা বললেন। শুভেন্দু অধিকারী যেটা বললেন যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন 15ই ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত যুব সাথী নিয়ে পুরো বিধানসভা কেন্দ্রগুলোতে ক্যাম্প করবেন। যুব সাথীটা কি? যুব সাথী হচ্ছে, তিনি যেটা জানিয়েছেন যে বেকারদের 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যে বেকার সমাজ, তাদের 15,000 টাকা করে মান্থলি রাজ্য সরকার দেবে। কবে থেকে দেবে? এপ্রিল মাস থেকে দেবে। শুভেন্দু অধিকারী বললেন, আরে বাবা, এপ্রিল মাসে তো আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে যাবে, তখন রাজ্য সরকার দেবে কি করে? এটা একটা ব্যাপার। দু নম্বর ব্যাপার হচ্ছে যে 15ই ফেব্রুয়ারি তো মহাশিবরাত্রি। তাহলে মহাশিবরাত্রি উনি বললেন যে সংখ্যালঘুদের বিভিন্ন ধর্মের অনুষ্ঠানের কথা আপনার মনে থাকে, সেই দিন আপনি কিছু সেই ব্যাপারগুলোকে কনসিডার করেন, কিন্তু মহাশিবরাত্রির দিন এই যুব সাথীর ক্যাম্প শুরু করছেন। আচ্ছা, সেটাও না হয় বোঝা গেল, কিন্তু এই যুব সাথীর ফল কি? এর মাধ্যমে কি হচ্ছে? আমার তো মনে হয় এতক্ষণ পর্যন্ত যতগুলো সেম সাইড গোল, তার মধ্যে এটা সব থেকে বড় সেম সাইড গোল হতে যাচ্ছে না, অলরেডি হয়ে গেছে তখন যখন এই যুবসাথী প্রকল্পটা উনি চালু করেছেন বিধানসভার বাজেটে। কেন? এই যুবসাথী মানেটা কি? তার মানে যত বেশি ওখানে অ্যাপ্লিকেশন হবে, প্রমাণ হবে, রাজ্যে তত বেশি সংখ্যক যুবক যুবতী
বেকার। মানে একদম নিজে যেচে ওপেন করে দেওয়া যে দেখো কতটা কঙ্কাল সার দশা রাজ্যের যুব সমাজের কর্মের ক্ষেত্রে। এটাকে যদি সেম সাইড গোল না বলা হয় তাহলে কোনটা? এবং শুভেন্দু অধিকারী সেটা বললেন আজকের প্রেস কনফারেন্সে যে আমি চাই ও ক্যাম্প হোক এবং লাইন দিয়ে দিয়ে মানুষ যাক এবং মানুষ দেখুক তাদের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কত কত মানুষ বেকার। সত্যি আপনারাও দেখুন ভেবে যে আমি যে এই 5টা সেম সাইড গোলের কথা বললাম, এখানে কিন্তু বিরোধীদের কোন রকম প্ররোচনা ছিল না। এগুলো এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজে স্বতঃপ্রণোদিতভাবে এই আন্দোলনগুলো করেছেন অথবা এই ঘটনাগুলো ঘটিয়েছেন। কাজেই সেই ইম্প্যাক্ট গুলো তার পক্ষে না এসে এতক্ষণ ধরে যেটুকু বললাম, আপনাদের উল্টো মতামত থাকতেই পারে, সেটা আপনারা কমেন্টে জানাবেন। এগুলোর ইম্প্যাক্ট পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে, আর সেটা আরো ভালো জানা যাবে কবে? যেদিন জনগণ রায় দেবে। কোর্টের রায়টায় ছেড়ে দিন, যেদিন জনগণ রায় দেবে 5 বছরে মাত্র একদিন জনগণ সমস্ত কিছু, শাসকের সমস্ত কিছু বিচার করে রায় দান করেন কোথায় গিয়ে? ইভিএম মেশিনে। অনুরোধ নির্বাচন কমিশনকে, কেন্দ্রীয় সরকারকে সহ সমস্ত রাজ্য সরকারের সমস্ত দপ্তরকে যে সকলের যদি সদিচ্ছা থাকে মানুষের ওই রায়দানটা করতে দিন, সেটাই বাধা দেবেন না, তার সমস্ত রকম ব্যবস্থা করুন। কারণ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ, তার একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের মানুষের অধিকার আছে 5টা বছর অপেক্ষা করবার পরে একটা দিন তার নিজের বিচার শক্তি দিয়ে বিচার করে রায় দান করবার, যে রায় দানের উপর নির্ভর করবে এই সমগ্র পশ্চিমবঙ্গ সমাজের আগামী 5 বছরের ভবিষ্যৎ। এটা সবাইকেই ভাবতে হবে। এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। একই সঙ্গে জানাচ্ছি যে আমাদের অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com এবং আমাদের ডেলি হান্ট অ্যাপে মানুষের ভাষা টাইপ করলেও আপনারা মানুষের ভাষার সমস্ত ধরনের খবরাখবর দেখতে পাবেন। শুধুমাত্র ইউটিউব চ্যানেলের না, এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন রকম খবর সেখানে দেখতে পাবেন। আজকের এপিসোড এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে ছিলাম। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে অন করে দেবেন। এবং এই চতুর্দিকের ঘটনাবলীর উপর যেমন আমরা নজর রাখছি, তেমনি আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।